আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা তোমাদের চ্যাপ্টার 4-এর নতুন একটি অ্যাক্টিভিটি নিয়ে আজকে কথা বলবো। এই মজার একটি অ্যাক্টিভিটি তোমরা শিখতে যাচ্ছ, যেখানে আসলে ভিন্ন কিছু শিখবে। এর পূর্বে যারা টোন এবং অন্যান্য মুড সম্পর্কে পূর্বের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই সেগুলো দেখে আসবে, অনেক উপকৃত হবে আশা রাখি। তো আজকের আমাদের যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটা হলো যে 4.3.1 এখানে আমরা মূলত যে বিষয়টা লক্ষ্য করব, এখানে অ্যাক্টিভিটিটা যেটি দেওয়া রয়েছে আমাদের, সেটি হলো যে একটি টেক্সট আমাদের যে টোনালিটি সম্পর্কে যে আইডিয়া দেওয়া থাকে। তো আর টোনালিটি সম্পর্কে তোমাদের একটু বুঝতে হবে। টোন থেকে টোনালিটি শব্দটি রয়েছে। টোনালিটি, টোন শব্দের অর্থ থেকে টোনালিটি, টোন মানে সুর, আর টোনালিটি শব্দের অর্থ হলো সুরেলা। অর্থাৎ আমরা এই যে নোটটি পড়ব, নোট অন টোনালিটি অফ এ টেক্সট, কথাটির অর্থ হলো একটি পাঠের সুরেলা ভাবের উপর একটা নোট পড়ব আমরা। অর্থাৎ এই পাঠটি আমাদের বুঝতে সহায়তা করবে যে টোন কত প্রকার এবং টোন কিভাবে আমরা একটা টপিকের উপর খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। সেক্ষেত্রে চলো আমরা প্যাসেজটি পড়ি এবং সুন্দর একটি নোট করার চেষ্টা করি। প্যাসেজটি একটি দীর্ঘ, এজন্য সময় একটু বেশি লাগবে এবং এর অর্থ আমি একটু একটু করে ইংলিশ পড়িয়ে দিয়ে এর অর্থটি স্ক্রিনে দিয়ে দিব। তোমরা অবশ্যই আমার অর্থটির সাথে যতটুকু ইংলিশ বলবো ততটুকু মিলিয়ে নিজেরাও 2 থেকে 3 বার পড়ার চেষ্টা করবে। তাহলে সেন্টেন্সগুলো যেহেতু একটু বড়, সেহেতু 2 থেকে 3 বার যদি তুমি নিজে থেকে পড়ো অর্থটি মিলিয়ে, তাহলে আশা রাখি সমস্যা হবে না। নতুন নতুন শব্দগুলো জানবা, তাহলে নিজে থেকেই অর্থ করতে পারবা। আর খুব সহজ করে বলার চেষ্টা করব যাতে তোমরা উপকৃত হও। চলো শুরু করা যাক। Tone is a literary device used to reflect the writer's attitude towards a character, situation, the subject matter of a text. এই অংশটুকু আগে দেখার চেষ্টা করো। টোন একটি সাহিত্যিক ডিভাইস যা একটি চরিত্র, পরিস্থিতি বা পাঠ্যের বিষয়বস্তুর প্রতি লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ টোনের দ্বারা আমরা লেখক যে লেখাটা লেখে তার মধ্যে যে চরিত্র বা যে পরিস্থিতিটা বোঝায়, টোন আমাদের সেটা বুঝতে অনেক হেল্প করে, সাহায্য করে। ইট হেল্পস টু মেক এ রিলেশনশিপ বিটুইন দ্য রাইটার্স অ্যান্ড দ্য রিডার্স। এটা আমাদের মধ্যে কি করে, পাঠক এবং লেখকের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে। এই সম্পর্কটাই দ্যাট ইনফ্লুয়েন্স the readers to have a particular attitude and feelings towards the certain character, situation or text. এই যে সম্পর্কটা তৈরি করে লেখক এবং পাঠকের মধ্যে, এটি আমাদেরকে সহায়তা করে কি করে, ওই লেখকের যে লেখাটা রয়েছে তার চরিত্র, পরিস্থিতি এবং পাঠ্যের প্রতি আমাদের একটা মনোভাব, অনুভূতির উপর প্রভাব সৃষ্টি করে। এই অর্থ আমি স্ক্রিনে দিয়ে দিব এখনই। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ইট গাইডস দ্য রিডার নট টু টেক অ্যান আনফেয়ার টোন টু এনি ক্যারেক্টার অর টেক্সট। অর্থাৎ আনফেয়ার বলতে ভুল বা কপি করা বা যেটা সঠিক নয় এরকম বোঝানো হয়ে থাকে। একই সময়ে এটি পাঠকদের নির্দেশ দেয় যে কোনো চরিত্র বা পাঠ্যের কোনো পক্ষপাতদুষ্ট টোন না নেয়ার জন্য। অর্থাৎ টোনটা যদি আমার সঠিকভাবে জানা থাকে, তাহলে যদি ভুল টোন আমরা বুঝবো সে সম্ভাবনাটা থাকে না। আমরা ভালো করেই জানি যে বিষয়টা সম্পর্কে আমাদের সঠিক আইডিয়া আছে, সেখানে যদি কেউ ভুল বলে তাহলে আমরা সেটা সহজেই ধরতে পারি। তাহলে এই যে আমি যতটুকু অংশ পড়ালাম টেক্সট থেকে, টোন থেকে টেক্সট পর্যন্ত, আমি এই অংশটুকুর অর্থ দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তোমরা এটা 3 বার পড়বে, ইংলিশটা এবং বাংলাটা, যার মূল অর্থই হচ্ছে টোন আমাদেরকে সাহায্য করে একটি টেক্সটের অর্থ এবং অনুভূতি বুঝতে, এবং যদি ভুল কিছু থাকে সেটাও আমাদেরকে বুঝতে বা ধরতে সাহায্য করে। এবার আমরা পরবর্তী অংশটাতে যাব। পরবর্তী অংশটাতে দেখো কি বলেছে, যে ইট ইজ ট্রু দ্যাট
এটা সত্য যে সামটাইমস মাঝে মাঝে দ্য টোন মে রিফ্লেক্ট দ্য রাইটার্স পার্সোনাল অ্যাটিটিউড অর অপিনিয়ন্স। আমরা মাঝে মাঝে লক্ষ্য করতে পারি লেখক তার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরে, বাট ইট ইজ লেস অ্যাবাউট হোয়াট দ্য রাইটার ফিলস। তুমি যদি এই অংশটুকু বুঝতে চাও তাহলে লেস শব্দটি বলতে কমকে বুঝতে হবে। লেস মানে এখানে কম গুরুত্বপূর্ণ, মনে রাখবে। লেখক যে অনুভবটা করে, লেখক যা মনে করে তা এখানে কম ইম্পর্ট্যান্ট। তাহলে ইম্পর্ট্যান্ট বেশি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। অ্যান্ড মোর অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওয়ান্টস টু রিডার্স টু ফিল। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। লেখক যা অনুভব করে বা যা বোঝাতে চায় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো লেখক পাঠকদের কতটুকু অনুভব বা অনুভূতি দিতে পারে। অর্থাৎ আমরা এই কথাটা যদি বুঝি যে পাঠককে কেমন অনুভব করাতে চান সেটাই গুরুত্বপূর্ণ। পাঠক কি মনে করবেন, পাঠক কি বুঝবেন সেটি গুরুত্বপূর্ণ। So to have a better understanding of any text, it is important to understand দ্য টোন অফ এ টেক্সট। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা হলো যে একটা পাঠ যদি আমরা গুরুত্বপূর্ণভাবে বুঝতে চাই, তাহলে অবশ্যই তার টোনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা লাইন পরে অর্থটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দ্য টোন অফ এ পিস অফ রাইটিং ইজ লাইক দ্য টোন অফ ইউর ভয়েস হোয়েন ইউ স্পিক or your body language and another person। এই কথাটুকু শোনো। একটি লেখার টোন হলো তোমার কণ্ঠের মতো যখন তুমি কথা বলো অথবা তোমার শরীরের ভাষা আশেপাশের জন্য ব্যক্তির সাথে কথা বলে। অর্থাৎ আমরা টোন কি, আমি যে টোনে কথা বলবো আমাদের বডি ল্যাঙ্গুয়েজও সেরকমই হবে। অনেকেই দেখো না যে ফোনে যখন কথা বলে সামনের ব্যক্তিটা কিন্তু নেই, তারপরেও কিন্তু তার হাত নড়াচড়া করে। অর্থাৎ যদি কোনো ইম্পর্টেন্ট কিছু বোঝাইতে চায়, শাসাতে চায়, তাহলে আঙ্গুল তোলে। সে কি জানে যে যাকে দেখাচ্ছে সে সামনে নেই, তারপরেও মোবাইলে কথা বলার সময়ও মানুষ টোনের সাথে তার শরীরের অঙ্গভঙ্গিটা মিলে যায়। এই পুরো অর্থটা হলো যে টোন যেমন হবে আমাদের শরীরের অঙ্গভঙ্গিও ঠিক তেমনই হবে। তাহলে এই যে দ্বিতীয় ধাপের এই যে ইট থেকে পার্সন পর্যন্ত যে অর্থটি হবে সেটি আমি আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, অবশ্যই 2-3 বার দেখবে। তারপর এবার আমরা পরবর্তী অংশ দেখার চেষ্টা করি। পরবর্তী অংশটা কি বলছে এখানে? পরবর্তী অংশটা আমরা যেটা দেখব সেটা হলো ইফ ইউ ওয়ান্ট টু মেক পিপল লাভ। তুমি যদি মানুষকে হাসাতে চাও, ইউ মে হ্যাভ দ্য লাইট অ্যান্ড ফানি টোন অন ইয়োর ভয়েস। অর্থাৎ তুমি যদি মানুষকে হাসাতে চাও তাহলে তোমার কণ্ঠস্বরটাও ফানির মতোই হবে। সিরিয়াস মুডে তো কাউকে হাসানো যায় না, অবশ্যই তোমরা এটা ভালো করেই জানো। হুইচ মাস্ট বি দ্য অপোজিট হোয়েন ইউ উইল ডেলিভার দ্য পিস অফ এ সিরিয়াস ইনফরমেশন। অর্থাৎ তুমি যদি সিরিয়াস বা গুরুত্বপূর্ণ কাউকে কোনো কিছু বলতে চাও তোমার মুডটাও ওরকম হতে হবে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, এটা সুস্পষ্ট হবে। ব্যাপারটা হলো আমি কাউকে ইম্পর্টেন্ট কিছু বলতেছি যে জানিস বন্ধু ওর বাবা না, শোন ওর বাবা কি হয়েছে, ওর বাবা মারা গেছে। এটা কত এইভাবে কি আর বলা যায় মারা যাওয়ার খবরটা? তাহলে আমার টোনের সাথে কি আমার কথার মিল হয়নি। কিন্তু এই কথাটাই যদি আমি এভাবে বলি, ইস কি একটা খারাপ খবরই না শুনলাম বন্ধু, জানিস ওর বাবা না মারা গেছে, আমি এটা মেনেই নিতে পারছি না। এই মারা যাওয়ার খবরটার সাথে আমার টোনটা এবার ঠিক আছে। অর্থাৎ আমি যখন যেটা করতে চাবো তার সাথে আমার টোনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তারপর দেখো এখানে কি বলছে, রাইট তোমার সেট ইয়োর টোন। সো বিফোর টকিং অর রাইটিং ইউ হ্যাভ টু সেট ইয়োর টোন। অর্থাৎ যে কোনো কিছু লেখা বা বলার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে যে টোন সেটা ব্যবহার করতে হবে। তাহলে এই অংশটুকুর আমার যে
অংশটুকু রয়েছে বাংলা অর্থ, যে রাইটার্স ইউজ সেভারেল টোনস টেকনিক ইনক্লুডিং, যে লেখকগুলো টোন বিভিন্ন ব্যবহার করে, এটি আমি স্ক্রিনে আবার দিয়ে দিচ্ছি। আমরা এবার টোন সম্পর্কে আরও 4টি বৈশিষ্ট্য জানতে পারবো। তা বাংলাটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও, তারপরে আমরা পরবর্তী অংশে যাই। তাহলে পরবর্তী অংশটা দেখো আমাদের কি রয়েছে, চয়েস অফ ওয়ার্ডস। চয়েস অফ ওয়ার্ডস মানে কি, শব্দ চয়ন, অর্থাৎ শব্দ চয়নটা কীরকম হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং টোনস ইনভলভ পিকিং দ্য রাইট ওয়ার্ডস অ্যান্ড অথর্স চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন বাই ওয়ান্ট। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, যে টোন বোঝার জন্য সঠিক শব্দ বাছাই করা প্রয়োজন। লেখকরা এমন শব্দ চয়ন করেন যা তাদের পছন্দের টোনের সাথে মানানসই, অর্থাৎ তারা যে শব্দ লেখে তার পছন্দ টোন যেন ওরকমই হয়, এরকমই মানানসই। তারপরের কথাটা বোঝানো, ফর্মালি রাইটিং ইউজ দ্য বিগ ওয়ার্ডস হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। দিস অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। আমরা আগে ক্যাজুয়াল পর্যন্ত বোঝার চেষ্টা করি। ক্যাজুয়াল পর্যন্ত কি বলেছে, যে ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস, আনুষ্ঠানিক অর্থাৎ যে ফর্মাল লেখাগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা বড় শব্দর ব্যবহার করি বা করেন, এবং কি হোয়াইল ইনফর্মাল রাইটিং ইন ক্যাজুয়াল, অর্থাৎ যেগুলো আমাদের ইনফর্মাল। তোমরা তো জানো ফর্মাল আর ইনফর্মাল কি। ফর্মাল হলো যে তুমি যখন অ্যাপ্লিকেশন লেখো সেগুলো হলো বড় বড় ওয়ার্ডে হবে, এবং ক্যাজুয়াল যে শব্দগুলো সেই শব্দগুলো কীরকম হবে, ক্যাজুয়াল ওয়ার্ড হবে। ক্যাজুয়াল শব্দ কি, কিরে দোস্ত কেমন আছিস, এটাকে ক্যাজুয়াল ওয়ার্ড বলে। আবার যখন আমি বলবো স্যার আসসালামু আলাইকুম, এই শব্দটাকে আমরা কি বলবো, ফর্মাল ওয়ার্ড বলবো। তার পরবর্তী অংশটা দেখো, তার পরবর্তী অংশটাতে আমাদের যে এই অংশটা রয়েছে, ইট ইফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। ইট রিডার্স, এই অংশটা ইট অ্যাফেক্ট, এই অংশটার অর্থ হলো এটি পাঠকরা বিষয়টি সম্পর্কে কেমন অনুভব করে সেটি বিষয়ে নিশ্চিত হয়। তাহলে আমি এই অংশটিও তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে চয়েস অফ ওয়ার্ডসের অর্থটা। এই প্যারাটা তোমরা 2বার পড়ো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, যাতে তোমাদের কথার মাধ্যমে আমি বুঝতে পারি যে লেকচার তোমাদের কাছে স্পষ্ট। এবার আমরা যেটা জানবো, ভয়েস অফ দ্য অথর। আমি এই প্যারাগুলো একটু বোঝানোর চেষ্টা করব একবারই, এবং অর্থ বলে দিব, তোমরা একটু মিলিয়ে নিও, যাতে তুমি এই বিশেষ করে এক একটা পয়েন্ট সুন্দর করে বলবো। একবার বলবো, ইংলিশ বলবো, বাংলা বলবো, এবং স্ক্রিনে অর্থটা দিয়ে দিব, এবং একবারে মার্ক করে দিয়েছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি বলেছি, যে দ্য ওয়ে এ রাইটার টক্স ইজ ইম্পর্ট্যান্ট ফর টোন, অর্থাৎ একজন লেখক যেভাবে কথা বলেন তার টোনের জন্য গুরুত্বপূর্ণ। তারপরের লাইনটা দেখো, ইটস লাইক দেয়ার পার্সোনালিটি, হাউ দে সি থিংস অ্যান্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স। এটি তাদের ব্যক্তিত্বের মতোই, তারা যেভাবে বিষয়গুলো দেখে এবং যেভাবে তারা পাঠকদের সাথে সংযোগ স্থাপন করে। অর্থাৎ একটি লেখক তার লেখনীর মাধ্যমে পাঠকের সাথে তার সম্পর্ক স্থাপন করে থাকে। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অফ এ ফ্রেন্ডলি ফ্রেন্ড। এই কথাটা অনেক মজার, ফ্রেন্ডলি ফ্রেন্ড কথাটা বোঝার চেষ্টা করো। সেগুলো একজন বিশেষজ্ঞ বা গুরুত্বপূর্ণ বন্ধুর মতো শোনাতে পারে, অর্থাৎ বন্ধুত্ব বিশেষজ্ঞ হতে হবে এবং বন্ধুর মতো শোনাতে। ফ্রেন্ডলি ফ্রেন্ড মানে বন্ধুত্বপূর্ণ বন্ধু। তারপর দেখো, দে মাইট সাউন্ড থটফুল, দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি আর ইভেন এ বিট মিন। বিট মিন কথাটা একটু বোঝার চেষ্টা করো। বিট মিন বলতে এখানে বোঝা যাচ্ছে যে নিম্নমানের কথা ব্যক্ত করতে পারে, সেগুলো চিন্তাশীল, শক্তিশালী, মজার, এমনকি কিছুটা নিম্নমানের কথা ব্যক্ত করতে পারে। অর্থাৎ টোন বোঝাতে গিয়ে অনেক সময় আমরা নিম্নমানের শব্দ বুঝি, অর্থাৎ ফাজলামের সুরে আমরা কখনো বন্ধুকে কী বলি, কিরে শালা কেমন আছিস। তাহলে এই শালা শব্দটা কি আসলে সুন্দর শোনায়, ভালো শোনায়? না, নিম্নমানের একটা ওয়ার্ড, কিন্তু আমার টোনটা ক্লিয়ার করতেছে যে আমি একটু ফাজলামির মুডে রয়েছি। তারপরেটা, দ্য মাইট সাউন্ড থটফুল, দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্প আস
আন্ডারস্ট্যান্ড দ্য বেটার। অর্থাৎ দিস, এই কথাটির অর্থ হচ্ছে এই পাঠটি অন্যরকম অনুভব করায় এবং আমাদের একটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তা ভয়েস অফ অথর বলতে তোমরা কি বুঝলা, এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখলেই বুঝতে পারবা যে আসলে আমরা ভয়েসের যে অংশটুকু রয়েছে লেখকের, এটি আমরা কি বুঝি, তিনি কি বোঝাতে চান এবং লেখক সহজে সেটা কিভাবে বুঝতে পারবে। 2 থেকে 3 বার পড়লেই ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। আমরা এখন জানবো ফিলিংস সম্পর্কে। আমরা সবাই জানি ফিলিংস মানে অনুভূতি। টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং ফ্রম দ্য সিরিয়াস টু ফান। অর্থাৎ টোনালিটি লেখার মধ্যে গুরুতর কোনো বিষয় থেকে মজার অনুভূতি তৈরি করে। অর্থাৎ আমি যদি একটা সিরিয়াস মুডে আসি, ফির আবার আমি সঙ্গে সঙ্গেই একটি মজার মুডে যেতে পারি, তাহলে এটা কিসের মাধ্যমে হতে পারে? টোনালিটি এবং অনুভূতির মাধ্যমে হতে পারে। তারপর কি, ইট অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল। এটা কি করে? এটি পাঠকদের অনুভূতিকে প্রভাবিত করে। Mood and tone to work together to set the emotion of a text। তার মানে এটি কি করে যে এটি পাঠ্যের আবেগ জাগাতে ভাব এবং টোন একসাথে কাজ করে। এই টোন এবং তোমার যে ভাব, মুড এবং টোন রয়েছে, এটা একটু ভালো করে এখানে শিখে নিবা। এই আমি এখানে সহজভাবে বলে দিচ্ছি যাতে তুমি সুন্দর করে বুঝতে পারো। এরাও বলে দিয়েছে, ইংলিশটা আমরা একবার পড়ি তাহলে ক্লিয়ার করব। এখানে কি বলছে যে টোন শোস হাউ দ্য রাইটার ফিলস অ্যাবাউট থিংস। টোন হলো লেখক টোন যে বিষয়টা একটি মানে টোন লেখক যেটা অনুভব করে, অর্থাৎ লেখক যেটা বোঝে সেটা অনুভব করাকে বোঝায়। পক্ষান্তরে কথাটা দেখো, হোয়াইল মুড শোস হাউ রিডার্স ফিল হোয়েন রিডিং। টোন দেখায় বিষয়গুলো লেখক কেমন অনুভব করছে, আর মুড হলো পক্ষান্তরে পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করে। তাহলে টোনটা লেখকের সাথে রিলেটেড আর মুডটা পাঠকের সাথে রিলেটেড, এটা মনে রাখবা সবসময়। তোমার স্যার বা তোমার রাইটার কোন টোনে কথা বলতেছে এটা টোন মনে করবা, আর তোমরা কোনটা বুঝলা এটাকে মুড বলা হবে। টোন ব্রিংস ইমোশন অ্যান্ড মুড শোস হাউ উই ফিল। তাহলে এই কথাটা বোঝো। এই শেষ 2 লাইনটা যদি তুমি ভালো করে একটু মনে রাখো, এই যে টোন থেকে, এই যে আমি আবার গাঢ় করে দিচ্ছি, এই অংশটা বুঝলে টোন এবং মুডটা তুমি আলাদা করতে পারবে। তারপরও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো। তাহলে স্ক্রিনে তুমি কি দেখতে পাচ্ছ যে টোন আবেগ প্রকাশ করে এবং মুড দেখায় আমরা কেমন অনুভব করি। এই অনুভব এবং আবেগ এটা কিন্তু একটা বিশাল একটা জিনিস। অর্থাৎ মুড কি, মানে আমার কেমন লাগতেছে, আমার খুব কান্না পাচ্ছে, তাহলে এটা হলো আমার মুড। আর যদি আমি এই কান্না ভরা কণ্ঠে কিছু বলি, তখন সেটা হবে আমার টোন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অংশে আসি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কী বোঝাচ্ছে? যে আলংকারিক ভাষা। অলংকারিক ভাষা বলতে আমরা কি বুঝি, এটা পড়ার চেষ্টা করি। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস এক্সপ্রেশন ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। সিমিলিস অ্যান্ড মেটাফর আর 2 গুড এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ। এই কথাটা বোঝার চেষ্টা করো যে এখানে বলছে এটি একটি অস্বাভাবিক এবং কল্পনাপ্রসূত, এটা আনইউজুয়াল বলতে অস্বাভাবিক এবং ইমাজিনেটিভ মানে কল্পনাপ্রসূত পদ্ধতিতে শব্দ এবং অভিব্যক্তির ব্যবহার। আর এখানে আরও বলতে আমরা যেটা বুঝতেছি যে এখানে তোমার যে অলঙ্কিত ভাষার 2টি সুন্দর উদাহরণ আমরা দিব, উপমা এবং রূপক। তোমরা যারা পূর্বের চ্যাপ্টারগুলো ভিডিও আমার দেখেছো, অবশ্যই সিমিলি সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে এবং তোমাদের মেটাফর সম্পর্কের আইডিয়া রয়েছে। এই 2টার শব্দের অর্থ, সিমিলি হলো উপমা আর মেটাফর হলো রূপক, অর্থাৎ এই 2টা থাকতে হবে এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে। A defined tone allows readers to connect with their writers. When you read literary piece, you may find different tones like cheerful and light-hearted and grateful, regretful and humorous, pessimistic, nostalgic, melancholic, joyful and persuasive। এই শব্দগুলোর অর্থ আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো। ক্রমান্বয়ে তুমি মেলায় পড়বা, সমস্যা হবে না।
তুমি যখন কোনো সাহিত্যের অংশ পড়ো তখন তুমি প্রফুল্ল হতে পারো এবং নিরুদ্বেগ হতে পারো, অনুশোচনাপূর্ণ হতে পারো, হাস্যকর হতে পারে, হতাশাপ্রবণ হতে পারো, অতীত স্মৃতিবিধুর হতে পারো, বিষণ্ণ হতে পারো, আনন্দদায়ক হতে পারো এবং পরিচিত করার সামর্থ্য এমন বোঝায়। এই একটা একটা করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি আবার 2 থেকে 3 বার পড়ো, তাহলে তোমার এই বিষয়টি ক্লিয়ার হবে। নাও লেটস নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপ অফ the tones that you will usually experience in text। অর্থাৎ এখন আসো বিভিন্ন ধরনের টোন সম্পর্কে জেনে নেই যা তুমি সাধারণত একটি পাঠে দেখতে পারো। তাহলে এই কথাটা যারা দেখো তুমি যেটা বুঝতে পারছো সেটি হলো যে আমরা টোনের 4টা কোয়ালিটি দেখলাম। 4টা কোয়ালিটির মধ্যে দেখো কি কি পেলাম, বৈশিষ্ট্য বলতে পারো যে টোন কী কী বৈশিষ্ট্য। চয়েস অফ ওয়ার্ডস হতে পারে, চয়েস অফ ওয়ার্ড, ভয়েস অফ অথর, ফিলিংস, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এই 4টা জিনিস খুব ভালো করে অর্থগুলো ভালো করে পড়বে, তাহলে তুমি পরবর্তী অ্যাক্টিভিটিগুলো সহজ করতে পারবে। তাহলে আমরা এখন দেখি ফর্মাল এবং ইনফর্মাল টোনস। এই যে একটার পর একটা আমরা এখন টোনগুলো জানার চেষ্টা করব, তাহলে আমাদের দ্বারা সহজ হবে। আমি পুরো রিডিংটা পড়াই দিব এবং কি এই অর্থটা তোমাদের সামনে তুলে ধরব। আমরা বেশি সময় নিব না, আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করব, সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা অনেক দরকার। তোমরা ভিডিও স্টপ করে করে অর্থগুলো দেখবা, আর আমি একটা করে প্যারা পড়ানোর পর তোমাদের অর্থ করে দিব। তাহলে এখানে দেখো আমরা কতটুকু একসঙ্গে পড়তে পারি, চেষ্টা করি। এ ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। তাহলে একটা ফর্মাল টোন কীরকম হতে পারে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। ইট শেয়ার্স ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড অবজেক্টিভলি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড উইথাউট ক্যাজুয়াল ওয়ার্ডস। ইট শোস অথরিটি অ্যান্ড expertise and the tone and the natural, informative, persuasive and instructional। এই অর্থটা আগে দেখো, এই অর্থটুকু দেখার চেষ্টা করো যে একটি আনুষ্ঠানিক বা ফর্মাল যে টোনটা হবে সেটা হবে চিন্তাশীল, সম্মানজনক এবং পেশাদারমূলক। এখানে স্পষ্ট এবং বস্তুনিষ্ঠ বিষয় থাকবে, ক্যাজুয়াল শব্দ ছাড়াই আনুষ্ঠানিক ভাষা বা সুনির্দিষ্ট সংগঠিত হবে। অর্থাৎ ক্যাজুয়াল বলতে আমি কিন্তু একটু আগে তোমাদের বলেছি, ক্যাজুয়াল বলতে কিরে বন্ধু কেমন আছিস, তোর কী খবর, এগুলোকে ক্যাজুয়াল বলে। কিন্তু ফর্মাল কি, যে মে আই কাম ইন স্যার, আপনি কেমন আছেন স্যার, ক্যান আই হেল্প ইউ স্যার, এগুলোকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি কোনো ক্যাজুয়াল ভাষা ইউজ করতে পারবে না, কারণ তোমার টোনটা হতে হবে ফর্মাল। তো এইখানে আমি ইনস্ট্রাকশনাল যে নির্দেশমূলক হতে পারে বা কী কী হতে পারে এই অর্থটা ইনস্ট্রাকশনাল পর্যন্ত দিয়ে দিচ্ছি এই প্যারাটার এই স্ক্রিনে। তোমরা 2 বার পড়ে নাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইট অ্যাভয়েডস পার্সোনাল ইমোশন। তাহলে এখানে পার্সোনাল ইমোশন থাকবে না। দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড ইউজিং এভরিডে ওয়ার্ডস। ইট এইমস টু কানেক্ট উইথ দ্য রিডার্স লাইক এ কনভারসেশন। দ্য টোন সেন্স বেসড অন রিলেশনশিপস, কন্ট্যাক্টস অ্যান্ড ফিলিংস লাইক হিউমার, empathy and nostalgia. Informal tone in the clear and the familiar but less strict than the formal tone। এই কথাটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলা হচ্ছে যে ইনফর্মাল যেটা হবে বাবা ফর্মালের বিপরীত। অর্থাৎ তুমি এখানে কি করতে পারবে, এটি ব্যক্তিগত আবেগ প্রকাশ পাবে, আনুষ্ঠানিক পাঠের টোনে বন্ধুত্বপূর্ণ হবে। এটা তুমি দৈনন্দিন শব্দ ব্যবহার করতে পারবা, কী রে, কী খবর, দোস্ত, তোর কেমন, অনেক দিন পর তোর সাথে দেখা, এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবে। এটি কথোপকথনের মতো তুমি করতে পারবে, সংযোগ স্থাপন করবে। আর এখানে বিভিন্ন সম্পর্ক, প্রসঙ্গ, অনুভূতির উপর ভিত্তি করে টোন পরিবর্তিত হয়। যেমন হাস্যরসাত্মক হতে পারে, সহানুভূতিশীল হতে পারে, অতীত স্মৃতিবিধুরতা হতে পারে, যেটাকে আমরা নস্টালজিয়া বলতেছি। নস্টালজিয়া মানে হলো অতীত কোনো স্মৃতি মনে পড়া। আর ইম্প্যাথি বলতে মানে ইম্প্যাথি শব্দটা সহানুভূতি, ইম্প্যাথি শব্দের অর্থ সহানুভূতি। তাহলে আনুষ্ঠানিক টোন স্পষ্ট এবং পরিচিত, কিন্তু আনুষ্ঠানিক টোনের চেয়ে কম সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আনুষ্ঠানিক টোন হবে স্পষ্ট, অর্থাৎ ফর্মালটা হবে স্পষ্ট এবং পরিচিত, এবং ইনফর্মালটা হবে বাবা তোমার সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আমি এই মিনিংটা দিয়ে দিচ্ছি তোমাদের এই বাকি দ্য ইনফর্মাল টেক্সট পর্যন্ত। তাহলে এটা দেখো সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এবং ফর্মাল এবং ইনফর্মাল টোনের পার্থক্যটা
তুমি দুইবার যে দুইটা অর্থ আমি দিয়েছি দুইটা অর্থ সুন্দর করে পড়বা, তাহলেই হয়ে যাবে। এবার আমরা আসি বি নাম্বারের টোনটা। বি নাম্বার টোনে কি বলছে যে তোমার নন অ্যাসেটিভ টোন, নন অ্যাসার্টিভ টোন মধ্যে নন অ্যাসেটিভ উচ্চারণ হবে, ইয়ারটা উচ্চারণ হবে না। নন অ্যাসার্টিভ টোন, তা নন অ্যাসার্টিভ বলতে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত টোনকে বোঝানো হয়ে থাকে। তাহলে অপ্রত্যাশিত কোনটা? If a text just present facts and does not use any information, যদি কোনো টোন মানে আমাদেরকে ফ্যাক্ট মানে ঘটনা এবং ডাস নট এনি ইনফরমেশান কোনো তথ্য না দেয়, অর ওয়ার্ডস অফ কনভিন্স ইউ, দ্য টোন ইজ কী হবে? নন অ্যাসার্টিভ হবে, নন অ্যাসার্টিভ টোন হবে। কীরকম হতে পারে? যদি একটি পাঠ শুধুমাত্র উপস্থাপন করে এবং তোমাকে বোঝানোর জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তাহলে টোনটা অপ্রত্যাশিত হতে হবে। দেখো উদাহরণটা মনে রাখো। I am sorry you lost your ticket, kindly get off the bus and get another one. দেখছো কি বলছে এখানে? আমি দুঃখিত আপনি আপনার টিকিটটি হারিয়েছেন, দয়া করে বাস থেকে নামুন এবং অন্য একটু বাস নিন। এই কথা কি তোমার আদেও ভালো লাগবে? নেভার ইভার, কখনোই না। তাহলে কি কেউ যদি আমাকে বাস থেকে নামিয়ে দিতে দেয় হঠাৎ, আমার টিকিট নাই, এমন বলতেছে বাইরে, তাহলে এই টোনটা সব সময় একটা অপ্রত্যাশিত, এটা আমি আশাই করিনি যে আমার সাথে এটা হতে পারে। দিস এক্সাম্পল ইজ নন অ্যাসার্টিভ টোন। এটা ভালো করে মনে রাখবে যে বাস কাউন্টারের এই ব্যবহারটা নন অ্যাসার্টিভ টোন। তারপরেরটা দেখো অ্যাসার্টিভ টোন। অ্যাসার্টিভ মানে এর বিপরীত, তাহলে এর বিপরীত নন অ্যাসার্টিভ টোন আর অ্যাসার্টিভ টোন। এখানে কিন্তু ইয়ার উচ্চারণ হয়নি, এখানে ইয়ারটা উচ্চারণ হবে। অ্যাসার্টিভ টোন, তাহলে এর বিপরীত যদি বলি অ্যান্ড ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার অ্যান্ড এক্সপ্রেশন ইজ কাম অ্যান্ড পিসফুল, অর্থাৎ কি এখানে কোনো ধরনের কোনো রাগ নেই, অর্থাৎ এর বিপরীত এখানে তো রাগ দিয়ে কথা বলছে কন্ট্রাক্টর, কিন্তু এখানে রাগ থাকবে না, কাম মানে শান্ত থাকবে, পিসফুল মানে শান্তিপূর্ণ থাকবে। ইট মিনস দ্য টোন ইন অ্যাসার্টিভ। তাহলে এর উদাহরণটা কীরকম হতে পারে? আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আমি সত্যি পছন্দ করি তুমি যেভাবে আমার সাথে কথা বলো। আই থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স, তোমার আচরণ, ম্যানার মানে আচরণ, তোমার আচরণের জন্য তোমাকে ধন্যবাদ। হিয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ, এই টোনটা কী হবে? অ্যাসার্টিভ টোন হবে। এই টোনটা অবশ্যই অ্যাসার্টিভ টোন হবে। তাহলে এই অংশটাও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদিও বা অনেক সহজ প্যারা। আমরা নেক্সটটাতে চলে আসি। অ্যাগ্রেসিভ টোন, এটা কিন্তু আমরা পড়ার আগেই জানি যে রাগান্বিত, রাগ থাকবে, এই মানে রাগ করে বদমেজাজি মানুষ যেগুলো ভাষায় কথা বলে সেগুলোকে আসলে অ্যাগ্রেসিভ টোন বলে। অ্যাগেইন ইফ এ টেক্সট অ্যাটাক্স অ্যানাদার পারসন ইউজিং ওয়ার্ডস অ্যান্ড শোয়িং অ্যাঙ্গার, যদি কোনো ব্যক্তি কাউকে অ্যাটাক করে, আক্রমণ করে আর রাগ দেখিয়ে, তাহলে সেটাকে আমরা অ্যাগ্রেসিভ বলতে পারি। ইউ আর এ ট্রাভেল লায়ার ইন, মানে তুমি একটা ভয়ঙ্কর মিথ্যাবাদী, তুমি একটা ভয়ানক মিথ্যাবাদী, এই ধরনের যদি কথা আসে তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যাগ্রেসিভ টোন। তাহলে এই স্ক্রিনে এটাও দিয়ে দিচ্ছি, দেখে নাও। নেক্সট, টোন অফ ট্রায়াম্ফ্যান্ট। এই কথাটার অর্থ একটু বোঝার চেষ্টা করো। আমরা খুব ভিডিওর কাছাকাছি শেষের দিকে চলে এসেছি, আর একটু ধৈর্য ধরো, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। টোন অফ কি বলছে? ট্রায়াম্পড, পিটা উচ্চারণ হবে না, টোন অফ ট্রায়াম্প মানে কি? বিজয়ের টোন, বিজয় উল্লাস করা। If the writing shows how the main character overcomes difficulties to achieve success, then it is tone is triumph. অর্থাৎ কি? এই কথাটার উদাহরণ ওরা দেয়নি, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে যখন কোনো খেলায় মানুষ জেতে, অপ্রত্যাশিতভাবে জেতে, সবচেয়ে ভালো রেজাল্ট করে, হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, এই ধরনের কথাবার্তা বলে, সাধারণত সেটাকে ট্রায়াম্প টোন বলা হয়। এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স থাকতে হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হলে তুমি এটা বলতে পারো। তারপর দেখো কাম অ্যান্ড থটফুল টোন। কাম এবং থটফুল টোন কাকে বলবে? দ্য রাইটার টোন ইজ কাম অ্যান্ড থটফুল হোয়েন শি ইনভাইটস রিডার্স টু এক্সপ্লোর দ্য ক্যারেক্টার ফিলিংস অ্যান্ড থটস।
তাহলে এখানে দেখো যে লেখকের টোন কাম মানে শান্ত এবং চিন্তাশীল হবে যখন তিনি পাঠকদের চরিত্রের অনুভূতি এবং ভাবনাগুলো নিয়ে অনুসন্ধান করার জন্য আমন্ত্রণ জানাবেন। এক্সপ্লোর বলতে এখানে আসলে আমন্ত্রণ জানানো বোঝাচ্ছে। স্ক্রিনে অর্থটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। বিটার টোন, বিটার মানে কি তিক্ত, আরে ভাল লাগতেছে না, তো বিরক্ত মানে বিটার, বোরিং, বিটার, বোর্ড, দ্যাটস লাইক the tone in this text is bitter when the writer shows how the character is upset and disappointed। আমরা এই কথাটা বোঝার চেষ্টা করব যে আপসেট মানে কি মন খারাপ হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। এই হতাশ হওয়া বা মন খারাপ করার মতো কিছু কথা থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো বিটার টোন। তাহলে এই কথাটাও তোমরা অর্থটা স্ক্রিনে দেখে নাও। টোন অফ অ্যামেজমেন্ট, অ্যামেজমেন্ট মানে কি? অ্যামেজমেন্ট মানে কিন্তু আসলে বিস্ময়, বিস্ময়, আনন্দ অনেকে গোলায় ফেলে, আনন্দটা আমরা বলবো না, অ্যামেজিং যে যেমন আমরা বলি বিস্ময়, যেটাতে আশ্চর্যমূলক কোনো কথাবার্তা হতে পারে। Again, the writers carries a tone amazement as a character discover it magic of a hidden place। অর্থাৎ কি, এই কথাটা বোঝার চেষ্টা করো যে লেখাটি বিস্ময়ের টোন বহন করে এবং যখন চরিত্রগুলো কোনো রহস্যের উন্মোচন করে, মিস্টেরিয়াস টাইপের কিছু থাকবে, রহস্যমূলক কথাবার্তা থাকবে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা অ্যামেজমেন্ট টোন বলতে পারি। লাস্ট এক্সাইটেড টোন। এক্সাইটেড টোনটা কী হবে? এক্সাইটেড বলতে কি, আমি উত্তেজিত টোন, মানে উত্তেজিত হয়ে যদি কোনো টোন ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে একটু আমরা দেখে নেই। সেক্ষেত্রে এক্সাইটেড টোনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানব, দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড ইফ শি অর হি ক্যারেক্টার্স স্টার্টিং অ্যাডভেঞ্চার্স জার্নি উইল দ্য আননোন চ্যালেঞ্জেস। অর্থাৎ কি, যদি তিনি অজানা চ্যালেঞ্জ নিয়ে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করে ও চরিত্রগুলোকে দেখান, মানে মানে যেটা আমাদের চ্যালেঞ্জিং, সেটাকে আমরা এক্সাইটেড বলবো। তাহলে ইন শর্ট, দ্য টোন ইন দ্য টেক্সট may be various kinds and it mostly depends on the tone, word choice of the writer and how the writers perceive it। কথাটা বোঝার চেষ্টা করো। পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা। এটি পাঠের টোন বিভিন্ন ধরনের হতে পারে এবং এটি মূলত লেখকের শব্দচয়ন, পাঠক কীভাবে সেটা উপলব্ধি করে তার উপর নির্ভর করে। তাহলে আমরা তিনটা জিনিস ভালো করে বুঝে নেই আর একবার। আমরা প্রথমে যে জিনিসটা জানলাম সেটি হলো আমরা টোন সম্পর্কে একটু মোটামুটি জানছি যে টোন কী এবং মুড কী, এই আলোচনাটাতে তারপরে আমরা 4 ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত টোন হতে গেলে, সেটি আমরা জেনেছি। এই 4 ধরনের জানার পর আমরা বিভিন্ন ধরনের একাধিক টোন জানতে পেরেছি, যেটা তোমার প্রায় 9 ধরনের টোন আমরা জানলাম এবং উদাহরণ সহ জানলাম। ভিডিওটি অনেক লম্বা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, এই 9 ধরনের টোনটা সম্পর্কে বুঝবে, বিশেষ করে উদাহরণগুলো মনে রাখবে, তাহলে পরবর্তী অ্যাক্টিভিটি তোমাদের বুঝতে সুবিধা হবে। কথা বাড়াচ্ছি না, ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।